লিসেনারদের শোনাবেন। আমার বাসা কিশোরগঞ্জ জেলায়, থানার নামটা বললাম না। আমার ছদ্মনাম মাহমুদুল। এখন ঘটনায় আসা যাক। ঘটনাটি শুরু হয় 2019 সালে। তখন জানুয়ারি মাস। আমার খুব কাছের একজন বন্ধু, সে মালয়েশিয়া থেকে আসলো বাংলাদেশে। তখন এই শীতে আমি এবং আমার এলাকার বড় ভাইরা মিলে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। টুর্নামেন্ট ছিল নাইট টুর্নামেন্ট। বলে রাখা ভালো যে আমরা যেখানে খেলার আয়োজন করেছি তার পাশেই রয়েছে আমাদের এলাকার কবরস্থান। তো ওই দিন রাতে আমি আর আমার মালয়েশিয়ার বন্ধু দুজন আলোচনা করছি যে এই টুর্নামেন্টটি কিভাবে শেষ করব। দুজনের কথা শেষ হওয়ার পর যে যার বাসায় চলে যাই। তখন রাত প্রায় 12:30। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠি 10টার দিকে। আম্মু সকালের নাস্তা দিল, নাস্তা খেলাম। তখন আম্মুকে বললাম যে রাতে আমার ঘুম আজকে ভালো হয়নি, কি জানি সব অদ্ভুত অদ্ভুত জিনিস আমার চোখে ভেসেছে। আম্মু বলল এসব কিছু না। আমিও পাত্তা না দিয়ে চলে গেলাম টুর্নামেন্টের কাজ সম্পন্ন করতে। তখন শীতের সময় ছিল, রোদ তেমন নেই, হালকা কুয়াশা। এই কুয়াশার মধ্যেই মাঠের লাইটিং এবং অন্যান্য কাজগুলো সবাই মিলেমিশে করছে। আমি কবরস্থানের পাশে একটি চেয়ার নিয়ে বসে আছি, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে। মাথার মধ্যে যদি কেউ 50 কেজি ওজনের একটা বস্তা রেখে দেয় তাহলে যেমন ক্লান্ত লাগবে ঠিক তেমন। তারপর আমি খেয়াল করলাম আমার সামনে একটি অপরূপ ছায়া পড়ে আছে। কিন্তু অবাক করার বিষয়, এই কুয়াশার মাঝে ছায়াটা কিসের আমি বুঝতে পারছি না। আমার শরীর আরো বেশি ভার হতে লাগলো। আমি ছায়াটা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি আমার বাসায়। তখন রাত 9টা। এই 10 ঘন্টার সময় কোথায় চলে গেছে আমার জীবন থেকে আমি বলতে পারবো না। সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সবাইকে বিস্তারিত বলি। সবাই বলে গোরস্থানের কাছে বসেছিলে তাই হয়তো এরকম ভয় পেয়েছো। তখন আম্মা আমাকে খাবার দেয়। আমি খাবার খেয়ে যথারীতি আমার রুমে শুয়ে পড়ি। কিন্তু স্বপ্নে হঠাৎ করে দেখতে পাই সেই ছায়া যেটা আমি কবরস্থানের পাশে দেখেছি। আমাকে আবার স্বপ্নে বলছে যে এটা তো মাত্র শুরু, এটার শেষ কোথায় তুমি দেখবে। ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। আমি বাকি সময়টা ঘুমালাম না। ফজরের আজান পড়ল আর সাথে সাথে আমার চারপাশটা কেমন শান্ত হয়ে গেল। আমি নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। সকাল 11টার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে নাস্তা করে সারাটা দিন বসে থাকলাম আর চিন্তা করলাম রাতে আসলে আমার সাথে কি হলো এটা। সন্ধ্যার পর আমার মালয়েশিয়ার বন্ধু, ওর নাম ছদ্মনাম আদর, ও আমার বাসায় এসে আমাকে বলল চল বন্ধু ঘুরে আসি। তখন আমিও সারাদিন বাসা থেকে বের হই নাই। ওর কথায় আমি বাসা থেকে বের হলাম আর চলে গেলাম আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা নদীর পাড়ে। সেখানে গিয়ে দুই বন্ধু আড্ডা দিতে দিতে রাত তখন প্রায় 12টা। তখন বললাম বন্ধু বাড়িতে চলে যেতে হবে। দুজনে হাঁটতে শুরু করলাম। প্রায় 1 কিলোমিটার চলে আসলাম। তখন আসার পথে একটা তেঁতুল গাছ পড়ে। আবার সেই ছায়া ভেসে উঠল চোখের সামনে। তখন তেঁতুল গাছটা যেন আরো অন্ধকার হতে লাগলো। সেটা দেখে আমি কিছুটা ভয় পেলেও আমার বন্ধুকে বলছি না। তখন দেখলাম সে কিছুটা অনুভব করতে পারছে। আমি এটা দেখার পরেও হাঁটছি, কিন্তু হাঁটার সময় যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এবার দেখলাম কালো ছায়া না, 2 পাওয়ালা সাদা পোশাক পরিহিত এক লম্বা তাল গাছের মতো কেউ দাঁড়িয়ে আছে। ভীষণ ভয় পেয়ে আমরা আয়াতুল কুরসি পড়তে শুরু করি। দেখলাম এটা আস্তে আস্তে আবার সেই অন্ধকারের সাথে মিশে গেছে। তো আমরা ওই দিনের মতো খুব কষ্ট করে বাসায় আসলাম। এসে দেখলাম আমাদের শরীরের 2টা স্থান থেকে 2 টুকরো কাপড়ের অংশ নেই। আমার জিন্সের প্যান্ট থেকে হাঁটুর ওপরের অংশ এবং শার্টের পেছন থেকে একটা অংশ। বাসায় আম্মাকে বিস্তারিত সবকিছু বলার পর আম্মু পরদিন একজন হুজুরের কাছে আমাকে নিয়ে গেলেন। হুজুর সবকিছু শুনে আমাকে এবং আম্মুকে মাগরিবের নামাজের পর হুজুরের সাথে দেখা করতে বললেন। আমরাও মাগরিবের নামাজের পর হুজুরের কাছে যাই। যাওয়ার পর হুজুর বলেন কোনো এক ইনসান জিন দ্বারা আমার ক্ষতি হয়েছে। এটা শুনে আমি একটু অবাক হয়ে যাই। আমার ক্ষতি আবার কে করতে চায়? হুজুরকে জিজ্ঞেস করলে তিনি আম্মুকে বলেন এটা এখন আমার পক্ষে বলা অসম্ভব, তবে আমি কিছু কাজ করে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। পরে হুজুর আমাকে একটা তাবিজ দিলেন আর বলেন এটা যেন আমি কখনো না খুলি। তারপর থেকে মোটামুটি সব ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু প্রায় সময় রাতে আমার বাইকের পেছনে একটা কুকুর দৌড়াতো। তবে এটাও আস্তে আস্তে
একটা সমস্যার সমাধানের দিকে গেল। আমি আর ছায়াটাকে দেখি না। কেটে যায় 4 বছর। 2023 সালের জুলাই মাস থেকে মূল কাহিনী শুরু। আমি সেই ছায়াটাকে আবার দেখতে পাই। আমি রাতে ঘুমোতে গেলাম, তখন বাসার ঠিক সামনে দেখলাম এই কালো অন্ধকারের মধ্যে একটি ঘড়ি পড়ে আছে, খুব আলো ছড়াচ্ছে। ঘড়িটা দেখার জন্য আমি রুম থেকে বের হই, কিন্তু কাছে যেতে পারি না। কাছে গেলে এটা আমার থেকে দূরে চলে যাচ্ছে। তার মধ্যে আমি অনেকটা পথ চলে এসেছি। হঠাৎ দেখি ঘড়িটা আমার চোখের সামনে এবং 2019 সালে দেখা সেই লোকটি আমার সামনে চলে এসেছে। হঠাৎ আমি সম্বিত ফিরে পাই। আমি কোথায় চলে এসেছি? চারিদিকে শুধু অন্ধকার, আর আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই লম্বা মানুষটি। আমি আল্লাহ বলে পেছনের দিকে একটা দৌড় দিয়ে চলে আসলাম। কোথায় আসলাম, কতক্ষণ দৌড়েছি কিচ্ছু জানি না, আমার কিছু মনে নেই। আমি একটা সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ করে আমার চোখে মুখে কেউ পানি দিচ্ছে। আমার জ্ঞান ফিরল। ফজরের আজান হচ্ছে। কেউ আমাকে জিজ্ঞেস করছে এখানে কিভাবে আসলাম। জায়গাটা সেখানে যেখানে আমি চেয়ার নিয়ে বসেছিলাম, সেই কবরস্থান। আমি তাদের বেশি কিছু বলিনি, শুধু বলি আপনারা আমাকে একটু বাসায় পৌঁছে দেন। এলাকার লোকেরা তখন আম্মাকে ডাক দেয়। আম্মা আমাকে দেখে কাঁদছেন আর বলছেন কি হচ্ছে এসব। আমি আম্মাকে সবকিছু বলি, কিন্তু সমস্যা হলো যে তার পরদিন সকাল থেকে আমার জ্বর, পেটে পিঠে ব্যথা, শ্বাসকষ্ট শুরু হয়। আমার মনে হচ্ছে যে আমার সময় হয়তো শেষ। সাথে সাথে আমাকে ঢাকার একটা হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু 3 দিন চিকিৎসা করার পর ডাক্তার আমার কোনো রোগ ধরতে পারে না। আমি কিছু খেতে পারি না। হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে দেয়। বাড়িতে আসলাম, আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। তারপর সেই হুজুরের সাথে আম্মা দেখা করলো। হুজুর বলল আমাকে নিয়ে যেতে। আমি হুজুরের বাসায় গেলাম। হুজুর আমাকে দেখে বললেন এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। আমি যে তাবিজটা দিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, আর তাই সেই জিন দ্বারা কালো জাদুটি করা সম্ভব হয়েছে। তার একদিন পর হুজুর আমাদের বাড়িতে আসবেন বলেন। হুজুর বলেন ওনার পালিত জিন দ্বারা রাস্তা বের করতে হবে, আর বলেন অরিজিনাল খাঁটি তুলারাশি একজন লোককে সঙ্গে রাখার জন্য। তো আমরা হুজুরের কথা মতো সবকিছুর আয়োজন করি। হুজুর একদিন পর অর্থাৎ শনিবার রাত আনুমানিক প্রায় 10টা বাজে তখন আসেন। একটা রুমের মধ্যে আমাকে নিয়ে বসেন এবং ওই তুলারাশির ব্যক্তিকেও নিয়ে আসা হয়। আমার রুমের 4 কোণায় 4টি মোমবাতি দিয়ে লাইট ফ্যান বন্ধ করে হুজুর তার মেহমানদের আমন্ত্রণ জানান। লাইট ফ্যান বন্ধ, তারপরেও প্রচন্ড একটা বাতাসে রুমটা ভরে যায়। মনে হচ্ছিল মোমবাতির আগুন এখনই নিভে যাবে। রুমের মধ্যে সবকিছু যেন আস্তে আস্তে শান্ত হতে লাগলো। আর সেই তুলারাশির ব্যক্তিটি তিনি হুম হুম একটা শব্দ করছিলেন, ভয়ঙ্কর লাগছিল। হুজুর বললেন ভয় পাওয়ার কিছু নেই। তারপর তুলারাশির ব্যক্তিটি আমাদেরকে সালাম দিল। আমরা তার সালাম গ্রহণ করলাম। হুজুর জিজ্ঞেস করলেন তোমার নাম কি? উত্তরে সে বলল কাঞ্চনা। তারপর তুলারাশির ব্যক্তি হুজুরকে বলে আপনি আমাকে কেন ডেকেছেন? তখন হুজুর বলেন তোমার সামনে যে ছেলেটি বসে আছে তার সমস্যার জন্য তোমাকে ডেকেছি, তাকে কিভাবে সুস্থ করতে পারি। তখন হুজুরের পালিত জিন বলেন একজন ইনসান একটা দুষ্ট জিনের মাধ্যমে কালো জাদু করেছে, কিন্তু এখনো 3 ঘন্টা সময় আছে আপনাদের হাতে। কিছু করার মতো হলে আপনাদের এখনই করতে হবে। হুজুরের পালিত জিন বলে আমরা সবকিছু করতে পারবো, কিন্তু আমাদের খুশি করতে হবে। পরে হুজুর বললেন সবকিছু হবে, তুমি আগে ওকে সুস্থ করো। তখন তুলারাশির ব্যক্তি আমাদের বলেন 3টি লাল রক্ত জবা ফুল নিয়ে আসতে হবে। কথা মতো সাথে সাথে 3টা রক্ত জবা ফুল নিয়ে আসা হয়। সেটা হুজুরের পালিত জিন কি যেন বলে 3 বার ফু দিয়ে দেন। ফজরের আজানের পর কবরস্থানে গিয়ে নামাজের পূর্বে প্রতিদিন একটা করে 3 দিনে 3টা ফুল খেতে বলা হয় আমাকে। বাকি কাজগুলো তারাই করবেন। তারপর আমার বাসা থেকে 17টি তাবিজ, একটি পুতুল বের করে আনা হয়। প্রথমে একটি ঘড়ি দেখেছিলাম আমি ঠিক সেই জায়গায় যেখানে দেখেছিলাম মাটির নিচ থেকে পুতুলটাকে বের করা হয়। এই পুতুলের গায়ে ছিল আমার সেই জিন্সের প্যান্টের কাপড়, আর সেগুলো আগুনে সব পুড়িয়ে ফেলা হয়। তারপর আমরা সবাই জানতে চাই কে করেছে এসব। তারপর উনি বললেন আমার এক বন্ধুর কথা, যা আমি বিশ্বাসই করতে পারছিলাম না।
তারপর জিনটি বলেন, কিছুদিন আগে আমার যে বিয়ে ঠিক হয়েছিল সেটাও ভেঙে গিয়েছে সেই বন্ধুর কারণেই। আমি আমার বন্ধুর নামটি প্রকাশ করছি না। আমার সেই বন্ধুর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয় টাকা নিয়ে। আমি ওকে টাকা দিয়েছিলাম, কিন্তু ও তার বদলে আমার সাথে প্রতারণা করেছিল। যাক, তারপরে জিনের কথা মতো সব কাজগুলো শেষ করলাম। তারপর ওনারা 3 কেজি মিষ্টি আর একটা করে মুরগি আমি যে সময় তার দেয়া ওষুধ খাবো কবরস্থানের ওই জায়গায় রেখে আসতে বলেন। আল্লাহ রহমতে আমি কিছুটা সুস্থ হয়েছি এখন, এবং সকলের কাছে দোয়া চাই। আমাদের ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন। ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নাম গোপন রাখতে বলেছেন, কিন্তু তিনি আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার 3টি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য, এবং যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত শুনলেন তাদের সবাইকেও অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। সাবিত আলম এই ঘটনাটি সংগ্রহ করেছেন এবং তিনি শুরুতেই বলেছেন যে তিনি যেই ঘটনাটি আজকে আমাদের সাথে শেয়ার করবেন সেই ঘটনাটি পর্তুগালের সেই আন্টির মতো একজন জাদুকরের, কিন্তু তিনি সেই সাথে বলেছেন যে তিনি পর্তুগালের আন্টির সাথে অনেকেই যোগাযোগ করতে চান, সেই বিষয়ে কোনো দায়িত্ব নিতে পারবেন না। এরপরে তিনি লিখছেন, কোনো ভূমিকা বা পরিচয় পর্বে না গিয়ে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে দয়া করে নাম্বার বা ঠিকানার জন্য কেউ আমাকে পার্সোনালি ইমেল বা মেসেজ করবেন না, কারণ আমি কারো ক্ষতির দায় নিতে ইচ্ছুক নই। ক্ষমা করবেন। চলুন আজকের এই ভয়ানক কনফেশনের দিকে যাই। ঘটনাটি আমি জাদুকরের ভাষাতেই লিখছি, আর আমার লেখার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আজকের ঘটনাটি যাকে নিয়ে, তিনি সাবিনা খাতুন। তিনি বলছেন, কেমন আছেন? আজ আমি আপনাকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটিকে আসলে নিছক একটি ঘটনা বলা ভুল হবে। এটি আসলে আমার জীবনের এক ভয়াবহ স্বীকারোক্তি বা কনফেশন। আজ প্রথমবারের মতো আমি আপনার এবং আপনার অগণিত শ্রোতাদের সামনে আমার জীবনের এই কালো অধ্যায়টি উন্মুক্ত করছি। আল্লাহই ভালো জানেন যে আমার শেষ পরিণতি কি হবে বা পরকালে আমার কপালে কি লেখা আছে, কিন্তু অন্তত এই ঘটনাটি সবাইকে শুনিয়ে আমার মনে হচ্ছে আমার বুকের ওপর চেপে থাকা পাথরটি হয়তো কিছুটা হালকা হবে। আমি আশা করব আপনি আমার এই ঘটনাটি আপনাদের চ্যানেলে অবশ্যই প্রচার করবেন, যেন অন্য কেউ আমার মতো ভুল না করে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমি একটা প্রসঙ্গে কথা বলতে চাই। আমি কিছুদিন আগে আপনার চ্যানেলেই এই ধরনের একটি ঘটনা শুনেছিলাম। সম্ভবত সেটি পর্তুগালের জাদুকরি আন্টি নামে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ঘটনায় ওই মহিলা নিজেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতেন। আমার জীবনের ঘটনাটি কিছুটা সেরকম, তবে পার্থক্য হলো আমি জেনে বুঝে বা পরিকল্পনা করে এই অন্ধকার জগতে পা বাড়াইনি। আমার সাথে আসলে কি হয়েছিল, কিভাবে আমি এই ধ্বংসের পথে নামলাম, সেটি ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। সত্যি বলতে আমি এখন সেই মেয়েটিতে পরিণত হয়েছি যার সম্পর্কে আমার মহল্লার বা এলাকার মানুষজন ফিসফিস করে বলে, ওই মেয়েটির কাছ থেকে দূরে থেকো, ও জাদু জানে, ও যায়নি। কিন্তু কেউ জানে না আসলে কিভাবে এই ভয়ানক রাস্তায় আমি এলাম। আর এখন
আমি যদি ফিরেও যেতে চাই, হাজার চেষ্টাও করি, হালোর পথে ফিরতে পারবো না। আমার বাসা ময়মনসিংহ থেকে কিছুটা দূরে এক মফস্বল এলাকায়। আমাদের মহল্লাটা যেমন পুরনো, আমাদের বাড়িটাও ঠিক তেমনই জরাজীর্ণ আর প্রাচীন। বাড়ির চারপাশে উঁচু উঁচু সীমানা প্রাচীর, মাঝখানে বেশ গভীর ও ছমছমে উঠোন। সেই উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো নিম গাছ, যার ডালপালাগুলো আকাশটাকে আঁকড়ে ধরতে চায়। বাড়ির মূল গেট দিয়ে ভেতরে ঢুকতেই হাতের বাম পাশে একটা ছোট ঘর। ওটা ছিল আমার দাদির ঘর। আমরা ওটাকে দাদির ঘর বলেই ডাকতাম। যে সময়ের কথা বলছি তখন দাদি মারা গেছেন প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু তার মৃত্যুর পর থেকে ওই ঘরটা সবসময় তালাবন্ধই থাকতো। কেউ ওই ঘরে ঢুকতো না। আম্মু প্রায়ই আমাকে সতর্ক করে বলতো, সাবিনা, খবরদার ওই ঘরের দিকে ভুলেও যাবে না, ওখানে গেলে তোমার ভালো লাগবে না, শরীর খারাপ করবে। কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত। যে জিনিসটা থেকে মানুষকে বারবার বারণ করা হয় বা নিষেধ করা হয়, সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বা কৌতূহল থাকে সবচেয়ে বেশি। ছোটবেলায় যখনই আমি ওই বন্ধ ঘরটার পাশ দিয়ে যেতাম, আমার নাকে এক অদ্ভুত গন্ধ আসতো। গন্ধটা অনেকটা আগরবাতি বা ধূপ জ্বলার মতো। আবার কখনো মনে হতো যেন এই মাত্র কেউ ঘর থেকে বের হয়ে গেল। একটা গা ছমছমে অনুভূতি আমাকে ঘিরে ধরত। একদিনের কথা, আব্বু অফিসে ডিউটিতে ছিলেন, তাই বাসায় ফিরতে দেরি হবে। আম্মু ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। আমি চুপি চুপি দাদির সেই নিষিদ্ধ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মনের ভেতর ভয় আর কৌতূহলের এক অদ্ভুত লড়াই চলছিল। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দরজার হাতলটা ধরলাম। অবাক কাণ্ড, দরজাটা আগে থেকে খোলা ছিল। আমি চমকে উঠলাম। এই দরজা তো সবসময় বন্ধ থাকে। কে খুলল এই দরজা? নাকি আমার মনের ভুল? কিন্তু ওই যে বললাম কৌতূহল, সেই কৌতূহল আমাকে আর থামতে দিল না। আমি আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে পা রাখতেই আমার শরীরটা কেঁপে উঠল। ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছিল যেন কেউ এসি চালিয়ে রেখেছে, অথচ আমাদের সম্পূর্ণ বাড়িতে তখন একটা মাত্র ফ্যান চলছিল, সেটাও অন্য ঘরে। আমি দেয়ালের দিকে তাকালাম। সেখানে দাদির একটা পুরনো সাদা কালো ছবি টাঙানো ছিল। সম্ভবত ওটা তার যৌবনের ছবি। ছবিটা দাদি হাসছিলেন, কিন্তু সেই হাসির মধ্যে কেমন যেন একটা রহস্যময় বা অদ্ভুত ব্যাপার ছিল। মনে হচ্ছিল তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। ঘরের এক কোণে একটা পুরনো আমলের কাঠের আলমারি ছিল। আলমারিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন খুব ছোট ছিলাম, দাদি প্রায়ই এই আলমারিটার সামনে বসে বিড়বিড় করে কি যেন পড়তেন। কখনো খুব নিচু স্বরে, আবার কখনো বেশ জোরে জোরে অদ্ভুত সব শব্দ উচ্চারণ করতেন। আমি যখন দাদিকে জিজ্ঞেস করতাম, দাদি তুমি কি পড়ছো, তিনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, কিছু না রে বোন, আমি দোয়া কালাম পড়ছি। তুই যখন বড় হবি তখন তুইও এই দোয়াগুলো পড়িস। সেটাতে জানি না, কোনো শয়তান হয়তো আমার মাথায় চেপে বসেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলমারিটার দিকে এগিয়ে গেলাম। আলমারিতে একটা বড় তালা ঝুলছিল। আমি কাঁপা কাঁপা হাতে তালাটা ধরলাম। আশ্চর্য, চাবি ছাড়াই তালাটা আমার হাতের স্পর্শে খুলে গেল, যেন ওটা আমার জন্যই অপেক্ষা করছিল। সম্পূর্ণ ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল আমার সাথে যা কিছু ঘটছে সব আগে থেকেই পরিকল্পিত বা প্রিপ্ল্যান্ড। যেন কেউ অদৃশ্য থেকে কলকাঠি নাড়ছে আর দরজা তালা সব আমার জন্য খুলে দিচ্ছে, যেন আমি খুব সহজেই নিজের ধ্বংস ডেকে আনতে পারি। আলমারির দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে অনেক পুরনো কাপড়ের ভাঁজ। আমি কাপড়গুলো সরাতেই দেখলাম একদম ভেতরে একটা কালো কাপড়ে মোড়ানো কি যেন রাখা। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি সাবধানে কালো প্যাকেটটা বের করে আনলাম। ওপরের কালো কাপড়টা সরাতেই বেরিয়ে এলো একটা খুব পুরনো জীর্ণ বই। বইটার মলাট বা কাভার ছিঁড়ে গেছে, পাতাগুলো বয়সের ভারে হলুদ হয়ে গেছে। বইয়ের ওপরে আরবি এবং ফার্সি ভাষায় অদ্ভুত সব হরফে কিছু লেখা। আমি আরবি পড়তে জানতাম, তাই লেখাটা পড়ার চেষ্টা করলাম। সেখানে লেখা ছিল, যাই হোক আমি সেটা পড়ছি না, তার বাংলাটা বলছি, যে ভয় পায় না কেবল
সেই যেন এটা খোলে। আমি বোকার মতো সেই সতর্কবাণী বা ওয়ার্নিং উপেক্ষা করলাম। আসলে বোকার মতো না, আমি তো তখন অর্থই জানতাম না সেই লেখার। শুধু একবারে চোখ বুলিয়ে বইটা খুলে ফেললাম। এটাই ছিল আমার জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ভুল। আমার উচিত ছিল ওখানেই থেমে যাওয়া, বইটা বন্ধ করে রেখে দৌড়ে পালিয়ে যাওয়া, কিন্তু আমি তা করিনি। বইয়ের পাতা উল্টাতেই আমার চোখ কপালে উঠল। ভেতরে অদ্ভুত সব নকশা, জ্যামিতিক আঁকি বুকি এবং বিভিন্ন রকমের বাক্য, দুর্বোধ্য সব নির্দেশনা। অনেকগুলো পাতায় লাল কালিতে লেখা ছিল। কালির রংটা এত গাঢ় আর কালচে ছিল যে মনে হচ্ছিল ওটা সাধারণ কালি নয়, রক্ত দিয়ে লেখা। আমার মনের ভেতর থেকে একটা আওয়াজ আসছিল, সাবিনা, বইটা বন্ধ করো, এটা ভালো কিছু নয়। কিন্তু আমার মস্তিষ্ক তখন কৌতূহলের নেশায় বুঁদ হয়েছিল। আমার হাত কিছুতেই বইটা বন্ধ করতে পারছিল না, বরং একের পর এক পাতা উল্টে যেতে চাইছিল। আমি পাতা উল্টাচ্ছি আর দেখছি, হঠাৎ একটা পাতায় আমার চোখ আটকে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, যা চাইবে তাই পাবে। যা তোমার কাছ থেকে হারিয়ে গেছে তা ফিরে আসবে, যা তোমার নয় তাও তোমার হবে, শুধু মন থেকে ডাকো। লেখার নিচে একটা বিশেষ জাদুর প্রক্রিয়া লেখা ছিল। সেখানে বলা ছিল রাতের নির্জনতায় নির্দিষ্ট কিছু শব্দ পাঠ করতে হবে, আর এই কাজের জন্য কিছু খুব সাধারণ জিনিসের প্রয়োজন: একটু লবণ, কালো সুতো, একটা আয়না এবং নিজের মাথার একটা চুল। আমি বইটা বন্ধ করলাম, কিন্তু আমার বুকের ভেতর তখন উথাল পাথাল চলছে। আমি যে খুব ধার্মিক বা নামাজি মেয়ে ছিলাম তা নয়, তবে এমন বোকাও ছিলাম না যে হুট করে জাদুতে বিশ্বাস করে বসবো। কিন্তু সমস্যাটা ছিল আমার পরিস্থিতি আর আমার মনের হীনমন্যতা। আমার নিজের জীবনটাকে আমার খুব তুচ্ছ আর সাধারণ মনে হতো। আব্বুর সামান্য আয়ে আমাদের সংসার কোনো মতে চলতো। আম্মুর শরীরটা সবসময় খারাপ থাকতো, চিকিৎসার টাকা জুটত না। ওদিকে ভার্সিটিতে আমার বান্ধবীদের দেখতাম কি সুন্দর তাদের জীবন, তাদের হাতে দামি আইফোন, গায়ে নাম করা ব্র্যান্ডের জামা কাপড়, কাঁধে দামি ব্যাগ। আর আমি যখন নিজের দিকে তাকাতাম তখন মলিন চেহারা আর দারিদ্র্য ছাড়া কিছুই দেখতাম না। আমার মনের ভেতর হিংসার আগুন জ্বলত। সবসময় ভাবতাম, ইস, আমার যদি ওদের মতো টাকা থাকতো, আমরাও যদি বড়লোক হতাম। এই বইটা দেখে আমার মনে একটা আশা জাগলো। বুঝতে পারছিলাম এটা কালো জাদু, এর ভেতর যা লেখা আছে সবই কুফরি কালাম। আমার বিবেক আমাকে বারবার বাধা দিচ্ছিল, সাবিনা, এই পথে যাস না, এটা ধ্বংসের পথ। কিন্তু শয়তান আমার মগজে ঢুকিয়ে দিল যে বড়লোক হওয়ার, ধনী হওয়ার এর চেয়ে সহজ রাস্তা আর নেই। অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই জাদুটা করব। ধনী হওয়ার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। পরের রাতটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুম্মার রাত। বইয়ের লেখা ছিল এই রাতটি এসব কাজের জন্য উপযুক্ত। রাত গভীর হলো, বাসার সবাই ঘুমিয়ে কদাকার। আমি আমার ঘরের দরজা ভেতর থেকে লক করে দিলাম, ঘরের লাইট নিভিয়ে দিলাম, শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে রাখলাম উল্টো করে, যেন খুব আবছা আলো থাকে। বইয়ে লেখা ছিল এই কাজ খুব কম আলোতে করতে হবে। আমি আমার সামনে একটা ছোট আয়না নিয়ে বসলাম, পাশে একটা প্লেটে কিছু লবণ, কালো সুতো, আমার মাথা থেকে গোড়া সহ উপড়ে নেয়া চুল রাখলাম। সব আয়োজন সম্পন্ন। বইটা আমার সামনে খোলা। আমি বইয়ের নির্দেশ মতো মন্ত্র পড়তে শুরু করলাম। শব্দগুলো উচ্চারণ করা কঠিন ছিল, জিভে আসছিল না, কিন্তু আমি চেষ্টা করে যেতে লাগলাম। বইয়ে লেখা ছিল এই শব্দগুলো 3 বার পড়তে হবে। আমি যখনই পড়া শুরু করলাম আমার ঘরের পরিবেশটা কেমন যেন পাল্টে যেতে লাগলো। আমার ঘরের ফ্যান বন্ধ ছিল, জানালাও লাগানো, অথচ আমি স্পষ্ট অনুভব করলাম ঘরের ভেতর একটা হিম শীতল হাওয়া বইতে শুরু করেছে। মনে হচ্ছিল আমার ঠিক কানের কাছে বা ঘাড়ের পেছনে কেউ ফুঁ দিচ্ছে। আমার হাত পা ভয়ে কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। পড়া শেষ করে বইয়ের নির্দেশ মতো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম।
বইয়ে লেখা ছিল, আয়নায় তাকিয়ে নিজের নাম বলো এবং মনে মনে সেই ইচ্ছাটার কথা ভাবো যা তুমি সবচেয়ে বেশি চাও। আমি আয়নার দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমার পুরো মুখে নানান ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ। আমি ভয় পেয়ে চোখ সরালাম, আবার দেখলাম এবার দাগগুলো নেই। আমি সাহস সঞ্চয় করে নিজের নাম বললাম এবং মনে মনে সেই ইচ্ছাটা পোষণ করলাম যা আমি ছোটবেলা থেকে চেয়েছি। আপনারা হয়তো আমার ইচ্ছাটা শুনে হাসবেন বা আমাকে ঘৃণা করবেন, কিন্তু আমার একটাই চাওয়া ছিল, সবাই আমার দ্বারা প্রভাবিত হোক, আমার কাছে অঢেল টাকা থাকুক, আমাকে দেখে মানুষ হিংসা করুক এবং আমি যেন সবার মধ্যমণি হয়ে উঠি। যেই আমি এই কথাটা ভাবলাম, আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দেখলাম আমার চোখগুলো কেমন যেন সম্পূর্ণ কালো হয়ে গেছে, সাদা অংশটি যেন নেই, ভেতরটা ধোয়ার মতো ধোঁয়াশা। হঠাৎ আমার মাথাটা ভন ভন করে ঘুরে উঠল, চোখের ওপরে অন্ধকার নেমে আসলো। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, এমনকি পরনের কাপড়টাও ভিজে চুপচুপে হয়ে গেছে। আম্মু আমার শিয়রে দাঁড়িয়ে আমাকে চোখ খুলতে দেখে আম্মু উদ্বিগ্ন হয়ে বললেন, হাই সাবিনা, সাবিনা তুই ঠিক আছিস তো? সকালে তোকে ডাকতে এসে দেখি তুই মেঝের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি আম্মুকে মিথ্যা বললাম, আম্মু আসলে আজকাল পড়ার খুব চাপ যাচ্ছে তো, রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, তার উপর এই খাওয়া দাওয়ায় অনিয়ম করেছি, দুর্বলতার কারণে হয়তো পড়ে গিয়েছিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, নিজের শরীরের যত্ন নিস মা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। এই বলে আম্মু চলে গেলেন। কিন্তু এরপর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। আমি যেই কাজটি করেছিলাম বা জাদুটি করেছিলাম তার ফল পেতে শুরু করলাম। পরের কয়েকদিনে আমার জীবনে অবিশ্বাস্য সব ঘটনা ঘটতে শুরু করলো। ইউনিভার্সিটিতে গেলাম, আগে কেউ আমার দিকে ফিরেও তাকাতো না। সেদিন ক্যাম্পাসে ঢুকতেই মনে হলো সবার নজর আমার দিকে। যেসব মেয়েরা আমাকে পাত্তাই দিত না, আমাকে নিয়ে হাসাহাসি করতো, তারা দেখি নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে, আমার সাথে বন্ধুত্ব করার জন্য তারা পাগল হয়ে উঠছে। বুঝতে পারছিলাম না ওদের হলোটা কি। আগে যারা আমার পোশাক বা চলাফেরা নিয়ে টিটকেরি দিত, এখন তারা আমার পাশে বসার জন্য মরিয়া হয়ে উঠছে। এবং ব্যাপারটা এখানে থামলো না। যদি কোনো টিচার আমাকে ক্লাসে সামান্যও বকাবকি করত, তাহলে আমার এই নতুন বান্ধবীরা আমার হয়ে টিচারের সাথে তর্ক জুড়ে দিত। লাস্ট সেমিস্টারে আমি খারাপ করেছিলাম। একদিন টিচার আমাকে ডেকে বললেন, সাবিনা আসলে দোষটা আমারই, আমি তোমাকে ঠিকমতো গাইড করতে পারিনি। খিটখিটে একজন টিচার, তিনি এই কথা বলছেন। বাসার পরিস্থিতিও পাল্টে গেল। একদিন ইউনিভার্সিটি থেকে ফিরে দেখি আব্বু খুব খুশি। আব্বুর স্বভাব ছিল খুব গম্ভীর, আমার সাথে খুব একটা হাসি মুখে কথা বলতেন না। কিন্তু সেদিন আব্বু আমাকে কাছে ডেকে বসালেন, বললেন, সাবিনা জানিস তো মা, আজ অফিসে আমাকে বড় অঙ্কের একটা বোনাস দিয়েছে। আমি ঠিক করেছি আগামী মাসেই তোকে একটা ভালো মোবাইল কিনে দেব। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমার সব ইচ্ছে যেন জাদুর মতো পূরণ হচ্ছিল। কিন্তু এই বাহ্যিক সুখের আড়ালে আমার মনের ভেতর এক অজানা আতঙ্ক বাসা বাঁধল। এক অদ্ভুত অস্বস্তি আমাকে গ্রাস করে ফেলল। রাতে যখন আমি নিজের ঘরে একা থাকতাম, তখন মনে হতো আমি একা নই, কেউ একজন আমার পাশে আছে। আমি শুয়ে থাকলে মনে হতো কেউ একজন আমার পাশে এসে শুয়ে পড়েছে। বিছানাটা দেবে যাচ্ছে। আমার বিবেক আমাকে প্রতি মুহূর্তে দংশন করছিল। ভেতর থেকে একটা আওয়াজ আসতো, তুই যা করছিস তা ঠিক করছিস না সাবিনা, এর পরিণাম ভালো হবে না।